আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের রূপাই কবিতাটা শেখাবো। এটা তোমাদের বার্ষিক পরীক্ষাতে আছে। খুবই ইম্পোর্টেন্ট একটা কবিতা তোমাদের পরীক্ষার জন্য। এখান থেকে প্রশ্ন হয়। তোমরা কবিতাটি সুন্দর করে দেখবা, তাহলে কিন্তু তোমরা সব প্রশ্নের উত্তর পারবা। এমসিকিউ পারবা। তো শিক্ষার্থীরা দেখো, রূপাই এটা লিখেছে জসীমউদ্দিন। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। ভ্রমর মানে কি? ভ্রমর মানে ভোমরা বা ভীমরুল বোঝায়। তো এই ঘরে এক চাষার ছেলে, কৃষকের ছেলে, চাষা মানে কৃষক, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। আসলে কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল কথাটি বলতে কি বুঝিয়েছেন? কালো মুখের কালো ভ্রমর কথাটি দ্বারা চাষার ছেলে রূপাইয়ের কালো মুখের স্নিগ্ধতা বোঝানো হয়েছে। গায়ের এক চাষার ছেলে রূপাই, তার দেহের রং কালো, ভ্রমর কালো, তার স্নিগ্ধ কোমল মায়াবী মুখ, রঙিন ফুলের সৌন্দর্য তার কালো মুখের সৌন্দর্যের কাছে হার মানে। কবি কৃষকের ছেলে রূপায়ের মায়াময় মুখের স্নিগ্ধ কোমলতা বোঝাতে কালো ভ্রমরের উপমা ব্যবহার করেছেন। কেননা ভ্রমর কালো হলেও এর কালো বর্ণে স্নিগ্ধতা রয়েছে। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া। কেন বলছে দেখো, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া কথাটি চাষার ছেলের প্রসঙ্গে বলা হয়েছে, কৃষকের ছেলের প্রসঙ্গে বলা হয়েছে। রূপাই কবিতায় জসীমউদ্দিন গ্রাম বাংলার প্রকৃতি ও কৃষকের রূপ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। তার কাছে গায়ের চাষার ছেলের কচি মুখের মায়া কাঁচা ধানের পাতার মতো মনে হয়েছে। কালো একটি ছেলের চেহারাও কবির কাছে মায়াবী বলে মনে হয়েছে। তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন তৃণের ছায়া। নবীন তৃণ মানে কাঁচা ঘাস। তার মানে এই যে কৃষকের ছেলে, আ রূপাই কবিতায় কবি জসীমউদ্দিন এক কৃষকের ছেলের সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন। তার বিভিন্ন গুণের কথা বর্ণনা করেছেন। জালি লাউয়ের ডগার মতো বাহু দোকান সরু। জালি মানে কচি, কচি লাউ, হ্যাঁ? কচি লাউয়ের ডগার মতো বাহু দোকান সরু। গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। শাওন মানে শ্রাবণ। বাংলা মাসের ৪র্থ মাসের নাম। বঙ্গাব্দের ৪র্থ মাসের নাম, হ্যাঁ? শ্রাবণ মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। শ্রাবণ মাসের কথা বলছে। তো গাখানি তার শাওন মাসের যেমন তমাল তরু। তাহলে এই যে জালি লাউয়ের ডগার মতন বাহুর দোকান সরু, কেন এই কথাটা বলেছে? এখানে রূপাই এর দেহ সৌন্দর্যের কথা বলা হয়েছে। রূপাইয়ের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। রূপাইয়ের মাথার চুল কিন্তু লম্বা, মুখ ভ্রমরের মতো কালো, কচি মুখও ধানের পাতার মতো মায়াময়। তার বাহু দুখানি জালি লাউয়ের ডগার মতো, গা শাওন মাসের তমাল তরুর মতো। মুখ তার হাসিতে ভরা, চোখের তারাগুলো কালো, তার কালো শরীর স্নান বা গোসল করার কারণে উজ্জ্বল হয়েছে। গাখানে তার শাওন মাসের যেমন তমাল তরু। এই চরণটির মধ্যে দিয়ে কবি রূপায়ের দেহ সৌষ্ঠবের দিকটি তুলে ধরেছেন। দেহ সৌন্দর্যের কথা বলেছেন। দেহের সুগঠিত কাঠামোর কথা বলেছেন। তমাল গাছের কাণ্ড গাঢ় কালো রঙের হয়। শ্রাবণ মাসের বৃষ্টিতে ভিজে তা অপূর্ব সৌন্দর্য রূপ ধারণ করে। কালো রূপায়ের শরীরও যেন বর্ষণসিক্ত তমাল গাছের মতোই সতেজ ও আকর্ষণীয়। রূপায়ের দেহের সৌন্দর্যকে উপমিত করতেই কবি শাওন মাসের তমাল তরুর প্রসঙ্গ এনেছেন। বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল। বাদল ধোয়া, বাদল মানে বৃষ্টি। বৃষ্টিতে ধুয়ে যায় না সবকিছু? বলছে বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিছে তেল। এজন্য বৃষ্টির পানিতে যেন তার শরীরে যেন তেল মেখে দিয়েছে। আর বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেলে। আর এই যে বজ্রপাত, বিজলি যখন বিজলি হয়, বজ্রপাত হয়, চারদিকে আলো ছড়ায়। তো এই আলোতে তার এই যে কৃষকের ছেলের সৌন্দর্য যেন আরো ফুটে ওঠে। কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি। কেন বলছে? রূপাইয়ের চোখে মুখে লেগে থাকা অপূর্ব হাসিকে ধানের চারা তুলতে থাকা চাষির হাসির সঙ্গে তুলনা করে একথা বলা হয়েছে। রূপাইয়ের লাবণ্য মাখা মানে সৌন্দর্য মাখা মুখাবয়বে মানে মুখ আর অবয়ব। এটা হইছে মুখাবয়বে সবসময় হাসি থাকে। অসাধারণ এক হাসি। রূপাইয়ের সে হাসি কৃত্রিম নয়। কচি ধানের চারা তোলার সময় পুলকিত চাষির মনে এক ধরনের আনন্দ জাগে। সে আনন্দ এক টুকরো হাসি হয়ে ছড়িয়ে থাকে তার মুখে। রূপাইয়ের হাসির সঙ্গে সে হাসির তুলনা চলে। আর একথাই বোঝানো হয়েছে এই আলোচ্য পংক্তিদ্বয়ে। কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি। মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি। এটা কেন বলছে? আসলে চাষির মুখে হাসিতে যে অপার তৃপ্তি ও সুখ থাকে, তাই যেন রূপাইয়ের মুখেও খেলা করে। চাষির কাছে তার ফসল কচি ধানের চারাই পৃথিবীর সবচেয়ে আপন এবং পরম সম্পদ।
কঠোর পরিশ্রমের পরে চাষি যখন কচি চারা তোলেন তখন গর্বে ও আনন্দে তার বুক ভরে যায়। তখন তার মুখে যে হাসি ফুটে ওঠে তার সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। এ কারণে রূপায়ের মুখের সাথে চাষির মুখের হাসির তুলনা করা হয়েছে। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি। কেন কথাটা বলছে? আসলে কোনো কিছু দেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো চোখের তারা। তারারন্ধ্রের রং কালো, তাই না? এই কালো তারারন্ধ্র দিয়ে আমরা সবকিছু দেখি। গায়ের কালো বর্ণকে তুচ্ছ জ্ঞান করার প্রবণতা রয়েছে আমাদের সমাজে। কিন্তু প্রকৃতির অনেক সুন্দর ও মূল্যবান জিনিসই তো কালো বর্ণের। মানুষকে জগতের সবকিছু দেখতে সাহায্য করে চোখের যে তারা সেটাও কিন্তু কালো বর্ণের। তাই কালো বলে কোনো কিছুকে খাটো করে দেখার অবকাশ নেই। এভাবে আলস্য পংক্তিটিতে মূলত কালো বর্ণের প্রশংসাই ব্যক্ত হয়েছে। কালো দতের কালি দিয়ে কেতাব কোরআন লেখি। এই কালো দত বলতে লেখার কালি রাখার পাত্র বিশেষ মানে দোয়াত বোঝায়। কালো কালি দিয়েই পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয়ে থাকে তা বোঝানো হয়েছে আলোচ্য চরণটিতে। রূপাই কবিতায় রূপাইয়ের রং গায়ের রং কালো, কিন্তু কালো রংকে অবহেলা করার সুযোগ নেই। কারণ কালো চোখ দিয়ে আমরা এই সুন্দর পৃথিবীকে দেখি, তেমনি দোয়াতের কালো কালি দিয়েই পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয়ে থাকে। জনম কালো মরণ কালো, কালো ভুবনময়। কেন বলছে? আসলে জনম কালো, কালো মরণ কালো, কালো ভুবনময় বলতে যারা কৃষকের ছেলেকে কালো বলে অবহেলা করেছে, তাদের কালোর গুরুত্ব ও প্রকৃত সত্য বোঝাতে উক্তিটি মানে করা হয়েছে। কবির মতে কালো বলে কাউকে অবহেলা করতে নেই। কেননা আমরা কালো চোখ দিয়েই পৃথিবীর সমস্ত সৌন্দর্য দেখি। কালো কালি দিয়েই কেতাব, কোরআন এগুলো লেখা হয়। জন্ম মৃত্যু সহ বহু কালো জগৎময় ছড়িয়ে আছে। চাষীদের কালো ছেলে তার দক্ষতা দিয়ে সবকিছুকে জয় করে চলেছে। তাই যারা তাকে কালো বলে অবহেলা করে তাদের কালো রঙের গুরুত্ব বোঝানো হয়েছে প্রশ্নোক্ত লাইনটি দিয়ে। চাষীদের ওই কালো ছেলে সব করেছে জয়ে। আসলে রোদে পুড়ে কৃষকের গায়ের রং কালো হয়ে যায়। এই কালো কৃষকরাই সভ্যতার মূল হাতিয়ার। তাদের পরিশ্রমের কারণেই পৃথিবী এগিয়ে আজকের অবস্থানে এসেছে। কালো কৃষকরা তাদের শ্রম ও সৃজনশীলতা দিয়ে সবকিছুকে জয় করেছে। প্রশ্নোক্ত চরণটিতে দ্বারা এটাই বোঝানো হয়েছে। সোনায় যেজন সোনা বানায় কিসের গরব তার। আসলে মূল্যবান কোনো বস্তু দিয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু তৈরি করার মাঝে কোনো গৌরব নেই। কারণ সোনা দিয়ে তো সবাই সোনা বানাইতে পারে। তার তো গর্ব মানে গর্ব অহংকার করার কিছু নাই এখানে, গৌরব করার কিছু নাই। স্বর্ণকারের দায়িত্ব কাঁচা স্বর্ণ থেকে স্বর্ণের অলংকার তৈরি করা। তার চেয়ে অধিক গর্বের বিষয় মাটি থেকে ফসল ফলানো। একজন চাষী শূন্য মাঠে অক্লান্ত পরিশ্রম করে ফসল উৎপাদন করে। আর এ ফসল স্বর্ণের চেয়েও দামি। নির্জীব ভূমিতে সোনার ফসল ফলানোর কারণে চাষী অধিক প্রশংসার দাবিদার। এজন্য এই কথাটি বলছে। সোনায় যে যান সোনা বানায় কিসের গরব তার? গরব মানে গর্ব বা অহংকার। রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। আসলে রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার কথাটির মধ্যে দিয়ে চাষার ছেলে রূপাইয়ের কৃতিত্ব তুলে ধরা হয়েছে। মানে রূপাই কবিতায় কবি বলেছেন সোনা দিয়ে যে সোনায় গহনা বানায় তার কিসের গর্ব, কিন্তু সে রং পেলে রামধনুকের হার গড়তে পারে। রূপাই সম্পর্কে কবির এই ধারণা রূপাইকে মহিমান্বিত করেছে। কালো যেজন আলো বানায় ভুলায় সবার মন। আসলে রূপাই কবিতায় কালোয় যেজন আলো বানায় ভুলায় সবার মন বলতে কৃষকের কালো ছেলের বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তার গুণের দিকটিকেও বোঝানো হয়েছে। কৃষক ছেলেদের গায়ের রং সাধারণত কালো হলেও তারা কর্মে নিপুণ হয়ে থাকে, নিপুণ মানে দক্ষ। কবি মনে করেন চাষা সেই কালো ছেলে পরিশ্রম দিয়ে সততা দিয়ে এই দেশকে দিনে দিনে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। বস্তুত রূপায়ের মতো কৃষকদের চেহারা কালো হলেও তারা এই সমাজকে আলোকিত করেছে। এই জন্য বলছে কালোয় যেজন আলো বানায় ভুলায় সবার মন। তারি পদ রজের লাগি লুটাই বৃন্দাবন। পদরজ মানে পায়ের ধুলি, মানে চরণধুলি। আর বৃন্দাবন মানে বৃন্দাবন মথুরার নিকটবর্তী হিন্দুদের একটা তীর্থস্থান। বৃন্দাবন কি? মথুরার নিকটবর্তী ভারতের মথুরার নিকটবর্তী হিন্দুদের একটা তীর্থস্থান। তো এই চরণটির মধ্যে দিয়ে কবি হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণের জন্য বৃন্দাবনবাসীর ব্যাকুলতার দিকটি উপস্থাপন করেছেন। মানে হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণকে অবতার হিসেবে আরাধ্য মনে করা হয়। তিনি ছিলেন কৃষ্ণবর্ণের। কালরূপেই তিনি বৃন্দাবনবাসীর নয়নের মণি হয়ে উঠেছিলেন। আলোচ্য অংশটিতে তরুণ কৃষক রূপায়ের কালো রূপের মাহাত্ম্যকে প্রকাশ করতে কবি এই চরণটির কথা অবতারণা করেছেন। আর এই যে রামধনুকের হার বলতে কি বোঝে দেখো? রামধনুকের হার মানে অর্ধবৃত্তাকার রংধনুকে গলার হার হিসেবে কল্পনা করা হয়েছে এখানে। সোনা নহে পিতল নহে নহে সোনার মুখ, কালো বরণ চাষের ছেলে জোড়াই যেন বুক। মানে সোনা না পিতলও না, সোনার মুখও না। এই কালো কালারের চাষের ছেলেই যেন বুক জোড়ায়। কারণ যে কালো তার মাঠেরই দান, সেই কালো তার গাও, সেই কালোতে স্নান করি উজ্জ্বল করি গাও। স্নান মানে স্নান, গোসল করা।
আর উজ্জ্বল মানে উজ্জ্বল, দীপ্তিমান। তাহলে সেই কালোতে স্নান করি, উজ্জ্বল করে গাও কথাটা কেন বলছে? আসলে প্রকৃতির সাথে রূপাইয়ের গভীর সংযোগের দিকটি উঠে এসেছে আলোচ্য কথাটিতে। রূপাই যে গ্রামে থাকে সেটি সবুজ শ্যামল। দূর থেকে দেখলে ছায়ামাকা সেই গ্রামকে কালো বলেই মনে হয়। রূপাই যে ধানের ক্ষেতে কাজ করে সেটিও শ্যামল বর্ণের। ধানের ক্ষেতকেও স্বল্প আলোতে কালোই মনে হয়। এই গ্রাম ও ক্ষেতের সাথে রূপাইয়ের রয়েছে প্রাণের বন্ধন। প্রকৃতির সৌন্দর্য ধারণ করেই যেন রূপাইয়ের অস্তিত্ব আলোকিত হয়েছে। আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি, খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি। তাহলে আখড়া মানে কি? আখড়া মানে নৃত্যগীতি শিক্ষা ও মল্লবিদ্যা অভ্যাসের স্থান। মানে নৃত্যগীতি শেখা হয় বা মল্লবিদ্যা, হ্যাঁ? কুস্তি লড়াই এগুলো শেখার জায়গা। আখড়া। আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি, খেলার দলে তারে নিয়ে সবাই টানাটানি। তো আখড়াতে তার বাঁশের লাঠি কেন বলছে অনেক মানে মানি কেন? আসলে আলোচ্য পংক্তিটিতে আখড়াতে রূপায়ের লাঠি খেলার পারদর্শিতার বিষয়টি বোঝানো হয়েছে। লাঠি খেলাতে রূপাই ছিল খুবই দক্ষ। ফলে আখড়াতে লাঠি খেলায় সে সকলকে হারিয়ে দিতে পারত। লাঠি খেলায় পারদর্শিতা থাকার কারণে সবাই তাকে মান্য করত। আর এ কারণে সে সবার মাঝে গুরুত্বপূর্ণ ছিল। আর খেলার দলে তারে নিয়ে সবার টানাটানি। তাহলে খেলার দলে তারে নিয়ে সবার টানাটানি কেন বলছে? এই যে খেলাধুলা রূপায়ের দক্ষতার কারণে খেলার দলে তাকে নিয়ে সবাই টানাটানি করে। কারণ সে খেলতে অনেক দক্ষ, ভালো খেলতে পারে। কেবল ফসলের ক্ষেতেই নয়, খেলার মাঠেও রূপাই দক্ষ। গ্রামে যখন খেলাধুলা হয় তখন সবাই রূপাইকে নিজ দলে টানতে চায়। কারণ রূপাই যে দলে যাবে সে দলেই জিতবে। এমন দক্ষ খেলোয়াড় সে। তাই খেলার দলে তাকে নিয়ে সবাই টানাটানি করে। জারির গানে তাহার গলা উঠে সবার আগে। আসলে জারি গান মানে শোকগীতি, মানে কারবালার শোকাবহ ঘটনামূলক গাথা। ওই যে কারবালার কাহিনী নিয়ে যে গান লেখে না? ইমাম হোসেনের কাহিনী। শোকগাথা, শোকগীতি। শাল সন্ধি বেত যেন ও সকল কাজেই লাগে। ও যেন শাল সন্ধি বেতের মতো। তো জারি গানে তাহার গলা উঠে সবার আগে। আর শাল সন্ধি বেত মানে শাল অর্থ শাল গাছ বা মূল্যবান কাঠ এটা। আর সন্ধি এক ধরনের বেত। সন্ধি এক ধরনের বেত। তো এক্ষেত্রে বিবিধ কাজের প্রয়োজনীয় উপকরণ। মানে অনেক কাজে শাল আর সন্ধি ব্যবহার করা হয়। কবিতা রূপাইকে এরকম উপকারী বলা হয়েছে। যেন সব কাজেই লাগে। ও শাল সন্ধি বেতের মতো। তাহলে জারির গানে তাহার গলা উঠে সবার এখানে বলছে। তাছাড়া জারি গানের রূপাই এর পারদর্শিতা বোঝানো হয়েছে আলোচ্য চরণটিতে। চাষির ছেলে রূপাই তার কালো রূপ নিয়ে অনন্য তার চাষির ছেলে রূপাই তার কালো রূপ নিয়ে অনন্য। তার রয়েছে অনেক গুণ। আর লাঠি খেলায় সে নাম করা খেলোয়াড়। তাছাড়া জারি গানের আসরেও রূপাই অগ্রগণ্য। সেখানে তার গলায় সবার আগে শোনা যায়। আসলে শাল সন্ধি বেত কথাটি বিবিধ কাজে রূপায়ের পারদর্শিতা প্রসঙ্গে বলা হয়েছে। শাল গাছ, শ্বেতপদ্ম এবং বেত হলো বিবিধ কাজের প্রয়োজনীয় উপকরণ। তেমনি আলোচ্য কবিতা রূপায়ও বিবিধ কাজে পারদর্শী এক তরুণ কৃষক। সে কৃষিকাজে দক্ষ। আখড়াতে বাঁশের লাঠি খেলায় তার জুরি মেলা ভার। জারি গানের আসরেও সবার আগে তার কণ্ঠ শোনা যায়। একই সাথে এত সব গুণের অধিকারী বলেই তাকে উদ্দেশ্য করে উক্তিটি মানে বলা হয়েছে। বুড়োরা কয় ছেলে নয় ও পাগাল লোহা যেন। বুড়োরা বলে ও যেন ছেলে নয়, ও হলো পাগাল লোহা। পাগাল লোহা মানে ইস্পাত। পাগাল লোহা বলতে ইস্পাত সম কঠিন লোহাকে বোঝানো হয়েছে। ইস্পাতের মতো কঠিন। রূপাই যেন বাপের বেটা, কেউ দেখেছে হেন। রূপাইয়ের মতো এমন বাপের বেটা যেন কেউ দেখে নাই। তাহলে এই যে পাগাল লোহা কেন বলা হয়েছে? আসলে রূপাইয়ের শারীরিক গঠন ও সক্ষমতার পরিচয় দিতে গিয়ে পাগাল লোহা বলা হয়েছে। পাগাল শব্দের অর্থ হলো ইস্পাত। আর পাগাল লোহা বলতে ইস্পাতযুক্ত বা ইস্পাত সম কঠিন লোহাকে বোঝানো হয়। রূপাই কবিতার বর্ণিত রূপাই শক্তিশালী শারীরিক গঠনের অধিকারী। লাঠি খেলায় সে মানি খেলোয়াড়। এছাড়া গ্রামবাসীর নানা কাজে সবার আগেই রূপাইকে দেখা যায়। আর সে কারণেই গ্রামের বুড়োরা রূপাইকে বলে ছেলে নয় ও পাগাল লোহা যেন। রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছে হেন। আসলে রূপাই সব কাজে সমান পারদর্শী বলে তাকে বাপের বেটা বলা হয়েছে। রূপাই কবিতায় রূপাই সব ধরনের কাজে পারদর্শী। কৃষিকাজ, লাঠি খেলা, জারিগানের আসর সব জায়গায় রূপাইকে পাওয়া যায়। এছাড়া যে কোনো পরিশ্রমের কাজ হলেও রূপাইকে পাওয়া যায়। এই পরোপকারী মনোভাব আর সব কাজে পারদর্শী হওয়ার কারণে রূপাইকে বাপের বেটা বলা হয়েছে। যদিও রূপা নয়কো রূপাই, রূপার চেয়ে দামি। যদি সে রূপা নয়, তারপরে সে রূপার চেয়েও দামি। তাহলে রূপাইকে কেন রূপার চেয়ে দামি বলা হয়েছে? আসলে রূপাইয়ের অসাধারণ গুণের জন্য তাকে রূপার চেয়ে দামি বলা হয়েছে।
গ্রাম বাংলার এক কৃষকের ছেলে রূপাই। রূপে গুণে কর্মে অসাধারণ রূপাই গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এক তরুণ কৃষক। রোদে পুড়ে ফসল ফলায় বলে তার গায়ের রং কালো। কিন্তু কালো হলেও রূপাইয়ের মায়াভরা চেহারা আর কর্মের গুণ সবার মন জয় করেছে। রূপাইয়ের নামেই একদিন সব গ্রাম জনপ্রিয় হয়ে উঠবে বলে কবি মনে করেন। আর তাই রূপাইকে রূপার চেয়েও দামি বলে অভিহিত করা হয়েছে। এককালেতে ওরই নামে সব গা হবে নামি। রূপাইয়ের নামেই একদিন সব গ্রাম জনপ্রিয় হয়ে উঠবে বলে কবি মনে করেন। এককালেতে ওরই নামে সব গা হবে নামি। কেন বলছে? চাষের ছেলে রূপাই, গায়ের রং কালো, মুখের রঙও কালো। কিন্তু এই কালো মানুষটি নানা গুণে সেরা। জারি গানে লাঠিয়াল হিসেবে সকল কাজে সেরা। তার শক্তি সামর্থ্য নিয়ে বুড়োরাও বলে যেন পাগাল লোহা। মূলত রূপাইয়ের নানা গুণের কারণে হয়তো এককালে ওর নামই সমস্ত গ্রামকে মানুষ চিনবে। তাহলে এটা পাঠের উদ্দেশ্য কি দেখো? এই কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা বাংলাদেশের গ্রামীণ প্রকৃতিকে ভালোবাসতে পারবে। তারা গ্রামীণ সৌন্দর্যের সম্পর্কেও অবহিত হবে। সর্বোপরি শিক্ষার্থীরা প্রকৃতির পটভূমিতে গ্রামীণ কৃষকের যে শৈল্পিক রূপ অনুধাবন করতে পারবে। কবি জসীমউদ্দীন রচিত নকশিকাঁথার মাঠ নামক কাহিনী কাব্যের এই অংশটুকু রূপাই কবিতা নামে সংকলিত হয়েছে। তাহলে এই কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের রূপ, কর্ম উদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা, কচি মুখের মায়াবী কৃষককে প্রায়শই দেখতে পাওয়া যায়। কৃষকের বাহু লাউয়ের কচি ডগার মতো বলে মনে হয়। রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়। কালো কালি দিয়েই পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয়ে থাকে। অর্থাৎ কবির মতে রাখাল ছেলের কালো রং মোটেও খারাপ কিছু নয়। কালো কৃষকটি আখড়াতে বা জারির গানে যেমন দক্ষ, তেমনি সকল কাজে পারদর্শী। তাই কবির দৃষ্টিতে এ কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে। তাহলে এভাবে তোমরা মূল ভাবটা পড়ে ফেলবা। প্রত্যেকটা লাইনের ব্যাখ্যাগুলো পড়বা। তাহলে তোমরা এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো পারবা। এখানে কবি পরিচিতিটা দেখো একটু। এই জসীমউদ্দীনের জন্ম ১৯০৩ সালে। জসীমউদ্দীনের জন্ম কত সালে? ১৯০৩ সালে জসীমউদ্দীনের জন্ম ফরিদপুর জেলার তাম্বলখানা গ্রামে। ১৯৩১ খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। তো কর্মজীবনে তিনি ৫ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক ছিলেন তিনি। সরকারের তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগ দেন। ছাত্রজীবনে তিনি কবিতা লেখেন। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তার একটা কবিতা ছিল 'কবর'। খুবই ইম্পোর্টেন্ট একটা কবিতা, সুন্দর একটা কবিতা। এই 'কবর' কবিতাটা বিশেষভাবে প্রশংসিত হয়। তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মানে ছাত্র থাকাকালীনই তার কবিতাটা পাঠ্যপুস্তকের মধ্যে ছিল। তার কবিতায় পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি ফুটে উঠেছে। পল্লীর মাটি মানুষের সঙ্গে তার কবির হৃদয় যেন এক হয়ে মিশে আছে। তার উল্লেখযোগ্য কাহিনী কাব্যগুলো কি? নকশিকাঁথার মাঠ, তারপরে সুজন বাদিয়ার ঘাট, কাব্যগ্রন্থ হলো রাখালি, বালুচর, মাটির কান্না, নাটক হলো বেদের মেয়ে, উপন্যাস হলো বোবা কাহিনী। উপন্যাস কি? বোবা কাহিনী। গানের সংকলন হলো রঙ্গিলা নায়ের মাঝি। শিশুতোষ গ্রন্থ লিখছে হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার। এগুলো মনে রাখবা। এর সবকিছু ইম্পোর্টেন্ট। ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। জসীমউদ্দীনের কবি পরিচিতি অনেক ইম্পোর্টেন্ট সবসময়। এটা মনে রাখবা। তাহলে এগুলো তোমরা পড়ে ফেলবা। তাহলে তোমরা সবকিছু পারবা। তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো তোমাদেরকে ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর সবাই দয়া করে একটা কমেন্ট লিখবা। কমেন্ট লিখে যাবা কেমন লাগছে এবং কিভাবে ভিডিওগুলো পেতে চাও একটা কমেন্ট লিখবা। তোমাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব এগুলো আমাদেরকে অনেক ভিডিও বানাইতে উৎসাহিত করে। ভালো থেকো।